যে কোনো একটা গোষ্ঠী ছাড়া সমগ্র জাতির একটা আপনি জিজ্ঞেস করেন ইন্ডিভিজুয়ালি, যদি সম্ভব হয় জিজ্ঞেস করেন, কেউ চায় না এই গভর্নমেন্টকে, আর কেউ চায় না। যে সকল মন্ত্রীরা, যেমন আইনমন্ত্রী, তারপর আমাদের সেতুমন্ত্রী, তারা যেমন উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে ছাত্রদেরকে যেমন উস্কে দিয়েছে এবং আমাদের চেতনায় আঘাত করেছে রাজাকার শব্দটি বলে, আমরা চাই যে তারাও পদত্যাগ করবে। আপনাদের লজ্জা লাগে না যখন সীমান্তে বাংলাদেশের মানুষকে হত্যা করে তখন কিচ্ছু করতে পারেন না? লাশ হস্তান্তরের জন্য হাতে পায়ে ধরে ছাত্রলীগের নেতাদেরকে যে পিটিয়ে বের করেছে, সেখানে সিংহভাগ ছাত্রলীগ নেতা ছিল কিনা আপনি খবর নিয়ে দেখেন। আওয়ামী লীগ পরিবারের মধ্যে এই সমস্ত নিয়ে প্রশ্ন আছে কিনা? এখনো জনধিকৃত শাসকে পরিণত হওয়ার আগে এখনো যেন আপনাদের বোধোদয় হয়, এটাই আমার আপিল থাকবে। বাংলাদেশের ইতিহাসে আমাদের তরুণরা প্রমাণ করেছে, শিক্ষার্থীরা প্রমাণ করেছে এই দেশের ভবিষ্যৎ আছে। এই আন্দোলনের সমন্বয়কদেরকে হামলা করা হয়েছে, পুলিশ নির্যাতন করা হয়েছে, এবং তারা যখন হাসপাতালে ভর্তি ছিল সেখান থেকে তাদের তুলে নিয়ে আসা নিরাপত্তার না। আমাদের সন্তানদের দিকে গুলি করবেন না, আমাদের সন্তানদেরকে হত্যা করবেন না। সেই শাটডাউনের দিন আপনারা লাশের কাপড় আপনাদের এই দেশকে একটা মৃত্যু উপকারে পরিণত করেছেন। বাঙালির হাজার বছরের যে বীরত্বের ইতিহাস, সেই বীরত্বের ইতিহাসে আজকের এই দিনটিতে একটি নতুন মাইল ফলক স্থাপিত হলো। অর্থাৎ আমাদের এই বাংলাদেশে মানে কমপ্লিট লকডাউন, কমপ্লিট শাটডাউন, বা ঠিক কমপ্লিট কি বলবেন, কমপ্লিট হরতাল, হোয়াট এভার মেবি, পরিপূর্ণভাবে সমস্ত মানুষের মন, মস্তিষ্ক, দেহ এবং শক্তির যে পরাকাষ্ঠা, অস্ত্রহীন মানুষের শক্তির পরাকাষ্ঠা, এটি শাসক দলের বিরুদ্ধে এই সময়টিতে এই বাংলার জনগণ যা দেখালো, হাজার বছরের ইতিহাসে এমন ঘটনা কখনো ঘটেনি। ক্রমাগতই যেন খারাপ হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। মাঠে নেমেছে শিক্ষার্থীরা সহকারও, অভিনেত্রীরাও, অভিনেতারাও, এছাড়াও মাঠে নেমেছে আইনজীবীরা। তাদের দাবি না মানলে মাঠ ছাড়বে না, এটাই তাদের দাবি। প্রিয় দর্শক, প্রায় আজকে 2-3 সপ্তাহ যাবৎ গোটা বাংলাদেশ যেন একটা রণক্ষেত্র তৈরি হয়েছে। একের পর এক লাশ পড়ছে শিক্ষার্থীদের। সেই প্রথম রংপুরের আবু সাইদ যখন পুলিশের গুলিতে নিহত হলো, তারপর থেকে যেন সোশ্যাল মিডিয়া সহকারে এবং কি রাজপথ আরও গরম হয়ে ওঠে। মাঝখানে 7-8 দিন যাবৎ ইন্টারনেট বন্ধ ছিল। তারপরে যখন ইন্টারনেট চালু হলো, সকলেই মনে করেছিল হয়তো আবারও স্বাভাবিক হয়ে আসবে সোনার বাংলাদেশ, কিন্তু না, স্বাভাবিক হলো না। আবারও যেন উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা সহ দেশের বিভিন্ন রাজপথ। মাঠে নামছে একের পর এক শিক্ষার্থী সহকারে শিক্ষার্থীদের পরিবার পরিজনরা, এবং কি সাধারণ মানুষগুলো এখন রাস্তায় নেমে আসছে তাদের অধিকার আদায় করার জন্য। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই সেই ভিডিওগুলোর কিছু অংশ বিশেষ আপনারা দেখেছেন। সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের লজ্জা লাগে না যখন সীমান্তে বাংলাদেশের মানুষকে হত্যা করে তখন কিচ্ছু করতে পারেন না? লাশ হস্তান্তরের জন্য হাতে পায়ে ধরে ছাত্রলীগের নেতাদেরকে যে পিটিয়ে বের করেছে, সেখানে সিংহভাগ ছাত্রলীগ নেতা ছিল কিনা আপনি খবর নিয়ে দেখেন। আওয়ামী লীগ পরিবারের মধ্যে এই সমস্ত নিয়ে প্রশ্ন আছে কিনা? এখনো জনধিকৃত শাসকে পরিণত হওয়ার আগে এখনো যেন আপনাদের বোধোদয় হয়, এটাই আমার আপিল থাকবে। আমি শোনেন, আমার একটা কথা বলি, এই আন্দোলনের সময় যেভাবে সাধু আজান, হেলিকপ্টার, সীমান্তরক্ষী বাহিনী, সেনাবাহিনী ব্যবহার করা হয়েছে, আমি তাদের উদ্দেশ্যে বলি, আপনাদের লজ্জা লাগে না যখন সীমান্তে বাংলাদেশের মানুষকে হত্যা করে তখন কিচ্ছু করতে পারেন না? লাশ হস্তান্তরের জন্য হাতে পায়ে ধরেন। আপনাদের লজ্জা করে না? মিয়ানমার বারবার বাংলাদেশের স্থল সীমা অতিক্রম করে অ্যাটাক করে, এই করে চুপচাপ বসে থাকেন। সব বীরত্ব, সব সাহসিকতা, সব অস্ত্র বাংলাদেশের তরুণদের উপর। আপনাদের লজ্জা হওয়া উচিত। এই সমস্ত বাহিনীর যারা প্রধান আছেন, আপনাদের লজ্জা হওয়া উচিত, এবং আপনাদের মনে রাখা উচিত, কোনো অবৈধ আদেশ মানতে, চরম মানবাধিকার বিরোধী কোনো অবৈধ আদেশ মানতে আপনারা বাধ্য না। আপনারা আজকে যে কাজ করেছেন, কেউ বেশি করেছেন, কেউ কম করেছেন, আপনাদের পরিবারে আপনাদের সন্তানদেরকে জিজ্ঞেস করে দেখেন, আপনারা ঠিক কাজটা করেছেন কিনা, নিজের বিবেকের কাছে জিজ্ঞেস করে দেখেন। আমাদের টাকায় আপনার অস্ত্র কেনা হয়, আমাদের টাকায় আপনার ট্রেনিং হয়, আমাদের টাকায় আপনাদের সমস্ত সুযোগ সুবিধা, আর আমাদের তরুণদের, আমাদের ছাত্রদেরকে এইভাবে গুলি করেন। আমি বিশ্বাস করতে পারি না। আমি কার্নিশে যেভাবে ছেলেটাকে গুলি করা দেখেছি, একটা ছেলের লাশ একটা সাদোয়া গান থেকে ফেলে, আমার মনে হয়েছে এটা কি গাজা স্ট্রিপ? আপনার কি ইসরায়েলি বাহিনী? আপনাদের বোধোদয় হোক। আমরা আপনাদের ভালোবাসতে চাই, রেসপেক্ট করতে চাই। ঠিক আছে, যদি আমাদের সকল আটককৃত ছাত্রদের বিশেষ করে মুক্তি দেওয়া না হয়, যদি হত্যার বিচার না করা হয়, যদি শিক্ষাঙ্গন খুলে দেওয়া না হয় অবিলম্বে, তাহলে আমাদের নাগরিক সমাজের আরো বৃহত্তর কর্মসূচি থাকবে। তাদেরকে কোনো বাহিনী ধরে নিয়ে নির্যাতন করেছিল, নির্যাতনে থাকা অবস্থায়, চিকিৎসাধীন থাকা অবস্থায় তাদের সম্মতি না নিয়ে তাদেরকে জোর করে এই ডিবি অফিসে আটকে রাখা হয়েছিল। আমি আইনের শিক্ষক, আমার ব্যক্তিগত ডিবির তৎকালীন প্রধান হারুন সহ
তারা প্রত্যেকে অ্যাবডাকশন এবং অপহরণ মামলার আসামি। আমরা এই সময় গণস্বাস্থ্য কেন্দ্রে কি ঘটেছিল, আমরা গণস্বাস্থ্য কেন্দ্রে যে শিরিন আপা আছে নারী নেত্রী, ওনার মুখ থেকে আমরা একটু শুনবো। প্রফেসর আমাদের এখানে রিজওয়ানা হাসান আছেন, শিরিন হক আছেন, আমাদের এখানে প্রফেসর তাসনিম সিদ্দিকী আছেন, আমাদের এখানে প্রফেসর আবরার আছেন, আমাদের এখানে প্রফেসর দ্বিতীয়ার আছেন, শাহিন আলম ম্যাডাম আছেন, আমাদের প্রফেসর মুস্তাফিজুর রহমান আছেন, আমাদের বিপ্লব তাসলিমা আছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আমাদের আমাদের আরো অনেকে আছেন, অনেকে আসবেন। আপনারা প্লিজ ধৈর্য ধরেন, আমাদের একটা ব্যানার আছে, ব্যানার আছে, আপনারা একটু ওয়েট করেন। আচ্ছা, আমাদের আপনারা জানেন শুধু বিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয় না, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর অমানবিক হামলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে বেধড়ক পেটানো হয়েছে, হত্যা করা হয়েছে। এমনকি দেশের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণাধীন দুটো বিশ্ববিদ্যালয়, সেখানে পর্যন্ত ছাত্র হত্যার ঘটনা ঘটেছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয় অমানবিক হামলা করেছে। আমরা হত্যার বিচার চাই এবং এই হত্যার যারা হুকুমদাতা ছিল তাদেরও বিচার চাই। আমি যদি প্রশ্ন ছুড়ে দিই, আন্দোলন কি আমাদের, মানে শুধু আমাদের? আপনাদের আন্দোলন না, আপনাদের গণকর্মী, আপনাদের দেশের গণকর্মী, রাইট? এই আন্দোলন কি শুধু আমাদের? যদি আমি রিভার্স করি, আপনারা এখন আমার এখানে দাঁড়ান, আমি আপনাদের ক্যামেরা বুম নিয়ে দাঁড়াই, আপনার কি নিরাপত্তা আছে কদিন পরে, আজকে কালকে? বলেন। আমাদের আন্দোলন বলে জিনিসটাকে আলাদা করার কিছুই নাই এখন আর। এখন শুধু একটা গোষ্ঠী ছাড়া, তুমি বলো না, আমি বলি, এখন যে কোনো একটা গোষ্ঠী ছাড়া সমগ্র জাতির একটা, আপনি জিজ্ঞেস করেন ইন্ডিভিজুয়ালি, যদি সম্ভব হয় জিজ্ঞেস করেন, কেউ চায় না এই গভর্নমেন্ট কেয়ার, কেউ চায় না। আপনি আপনার বাচ্চাকে রেখে বাইরে যাবেন, সেই নিরাপদ নয়। আপনি এই ঢাকা শহরে খেলার মাঠ নেই, বাচ্চারা ছাদে যেতে পারতেছে না, কেন পারতেছে না? হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে। মিথ্যাইটা কয়টা সত্যকে আপনার আড়াল করবেন? আপনার চেয়ারে বসে বসে বলতেছেন ওরা ড্রাগস, ওদেরকে ড্রাগস দেওয়া হয়েছিল, এই জন্য ওদের কোনো সেন্স ছিল না। তো ড্রাগস নিলে আপনি মেরে ফেলতে পারেন? কোন রাষ্ট্রের আইনে আছে একজন ড্রাগ এডিক্টে গুলি করে মারা যায়? আমি ড্রাগস নিয়েছি, এটা দায়বদ্ধতা আমার ফ্যামিলি, আমার প্যারেন্টসের। আমি ড্রাগস নিয়ে যদি সমাজে কোনো ক্ষতি না করি, আপনি আমাকে মারতে পারেন না? পারেন? বাংলাদেশে তো অনেকেই গোপনে গোপনে ড্রাগস নেয়, ধরে মেরে ফেলেন। এগুলো স্থূল কথা বলা বন্ধ করেন। আপনাদের নির্লজ্জ লাগা, আপনারা নির্লজ্জ। আপনাদেরকে আসলে কোন কথা বললে আপনাদের লজ্জা হবে আমি জানি না। পুরো জাতি আপনাদেরকে এত কথা বলতেছে, ফেসবুক বন্ধ করেছেন, ইন্টারনেট বন্ধ করেছেন, কতদিন বন্ধ থাকবেন? বহির্বিশ্বের চাপের জন্য এখন ফেসবুক অন করতে বাধ্য হয়েছেন, এটাও আমরা জানি। তারপর ইতিহাস থেকে যায়, ইতিহাস থেকে যায়। এই যে অগাস্টের 1 তারিখ, ইতিহাসটা মনে করেন। হ্যাঁ, ইতিহাস কিন্তু রিপিট হয়, কর্মের কারণে ইতিহাস রিপিট হয়। এরকম রিপিট যাতে না হয় সেই চিন্তাটা করেন। যা অর্জন করেছিলেন তার কিছু এখন আর নাই। কেন নাই? আপনাদের কর্মের কারণেই নাই। এক একটা সন্তানকে আপনার রাস্তায় রক্তাক্ত করে মেরে ফেলেছেন। কয়টা মায়ের বুক খালি করেছেন বলেন? কী দোষ ছিল এই বাচ্চাগুলোর? কী দোষ ছিল সাইদের? মুগ্ধর কী দোষ ছিল? ও পানি খাওয়াচ্ছিল, কী দোষ ছিল ওর বলেন? আমি তো কতজনের নাম, আমার এইটুকু ব্রেনে সম্ভব না এতজনের নাম মনে রাখা। এইটা শেষ কথায়। আর মায়া কান্না, আমরা যেই সেক্টরে কাজ করি, আমরা ক্যামেরার সামনে কাজ করি, কোনটা সত্যিকারের কান্না? আমরা মিথ্যাকে সত্যি বলেই অ্যাক্টিং করি, রাইট? আমরা বুঝি কোনটা অ্যাক্টিং, জনগণ এখন বুঝে। এই জেনারেশনকে অনেক গালিগালাজ করেছেন না? এরা কিছুই পারে না, এরা মাদকাসক্ত, এরা সারাদিন অনলাইনে থাকে, কি দেখিয়ে দিয়েছে। তো লজ্জা লাগা উচিত। আমার এখন দুঃখ লাগে, যদি আমি এই জেনারেশনে জন্মাতাম তাহলে আর অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমি এই জেনারেশনের অনেক আগে জন্মিয়েছি। কিন্তু সেই দুঃখটা আমার লাগে যে তাহলে আমি ওদের সাথে নিজেকে আঘাতপাত করতে পারতাম। 15 দিন ঘরে বসেছিলাম, বলবো কি বলবো না। মানসিক যন্ত্রণা, রাতে ঘুমাতে পারি না। আমি কেন আমার দেশে ঘুমাতে পারবো না? আমি কেন জানি না একটু পরে আমি এই বক্তব্য দিয়েছি, অনলাইনে যাবে, ফেসবুকে যাবে, টিভিতে যাবে, আমি আমার বাসায় পৌঁছাতে পারবো কিনা? আমার যাওয়ার কথা ছিল ব্যাংকে। আমি যখন জানতে পারলাম সমগ্র শিল্পীরা আজকে এক হয়েছে, আমি চলে আসি। আমি আমার প্ল্যান ছুড়ে ফেলে দিয়ে আসি, আমি ব্যাংকের কাজ সানডেতে করবো। কেন আজকে এসেছি? আর কতদিন চুপ থাকবো বলেন? আমি আজকে নাই হয়ে যেতে পারি। আমি হয়তো বাসা থেকে ঘুমাতে গেলাম, দেখবো হয়তো পুলিশ আসে নিয়ে যাবে আমাকে। তারপর আপনারা কী করবেন? পরের দিন আপনারা দেবেন ওনাকে ধরে নিয়ে গেছে। এতটুকুনি আপনাদের দায়িত্ব, এর বেশি কিছু না। আপনারাও নামেন, আপনারা নিজেদের ক্যামেরা নিজেরা ঘুরান, বুমটা দিয়ে কথা বলেন। হ্যাঁ, বেতনের কথা বাদ দেন, চাকরির কথা বাদ দেন। দেশ না ঠিক থাকলে বেতন কোথেকে আসবে আপনাদের? ভালো থাকেন। চাওয়া কি? চাওয়া সমগ্র জনগণ যা চাচ্ছে তাই। এই রক্তাক্ত বন্ধ হোক, ধরপাকড় বন্ধ হোক, এবং নির্লজ্জভাবে এইরকমভাবে জাতির কাছে মিথ্যাচার বন্ধ হোক। ক্ষমতায় বসে থাকবেন না, কেউ বলবো না আমরা আপনি ক্ষমতা ছাড়েন। আপনার যদি মনে হয় যে ক্ষমতা ছেড়ে দেওয়ার সময় হয়েছে, ছেড়ে দিন। বাকি সম্মানটুক নিয়ে অন্তত বাঁচবেন। যদি আপনি ধরে আঁকড়ে বসে থাকেন, ওই সম্মানটুক থাকবে না। কার সন্তান, কার মানুষ কন্যা, হ্যান কন্যা থাকলে কিচ্ছু থাকবে না। অর্জন ধরে রাখতে হয়, লাঠি পেটা করে গুলি দিয়ে কিন্তু অর্জন ধরে রাখা যায় না। তো ধরে রাখতেছেন, রাখেন না। এই কথাগুলোই ইতিহাসে থাকবে। এখন আর বই পুস্তকের যুগ না, চিড়ে ফেললে পোকা খেয়ে ফেলো, চার পোকা খেয়ে ফেলো। এখন ইন্টারনেটের যুগ এলো, সারা জীবন থেকে যাবে। রিমাইন্ডার যেমন আসে না প্রতি বছরে ফেসবুকে, এগুলোও আসবে। ইন্টারনেট ডিলিট করা যায় না, ইতিহাস বিকৃত করা যায় বই পুস্তকের। এই ডিজিটাল জিনিস কিন্তু বিকৃত করা যাবে না। বাংলাদেশের ইতিহাসে আবারও তরুণরা প্রমাণ করেছে, শিক্ষার্থীরা প্রমাণ করেছে এই দেশের ভবিষ্যৎ আছে। এই আন্দোলনের সমন্বয়কদেরকে হামলা করা হয়েছে, পুলিশ নির্যাতন করা হয়েছে, এবং তারা যখন হাসপাতালে ভর্তি ছিল সেখান থেকে তাদের তুলে নিয়ে আসা ছিল নিরাপত্তার নাম। আমাদের সন্তানদের দিকে গুলি করবেন না, আমাদের সন্তানদের হত্যা করবেন না। সেই শাটডাউনের দিন আপনারা লাশের কারবার আপনারা এই দেশকে একটা মৃত্যু উপত্যকায় পরিণত করেছেন, এবং তারপরে আমরা দেখলাম কতগুলো সহিংসতা।
সেই সহিংসতার যথাযথ কোনো তদন্ত ছাড়াই তারা সমস্ত দোষ সমস্ত দায় আন্দোলনকারীদের উপর চাপিয়েছে, বিরোধী দলের উপর চাপিয়েছে। এবং এরপরে তারা আগে থেকে শুরু করেছিল একটা ভয়ঙ্কর ক্র্যাকডাউন, কারফিউ, হেলিকপ্টার থেকে গুলি, হাসপাতালে হাসপাতালে হামলা, পুরো ইন্টারনেট শাটডাউন এবং সমস্ত ধরনের নাগরিক অধিকার তারা কেড়ে নিয়েছে। সংবাদ মাধ্যমে গলা টিপে ধরেছে যাতে তারা কোনো খবর প্রকাশ করতে না পারে, এবং এইভাবে তারা এখন পর্যন্ত চলছে। কিন্তু বাংলাদেশের ইতিহাসে আবারও তরুণরা প্রমাণ করেছে, শিক্ষার্থীরা প্রমাণ করেছে এই দেশের ভবিষ্যৎ আছে। কারণ এই দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করার জন্য এখনো তরুণরা আছে। যখন তাদের বুকে সরাসরি গুলি চলছে তখন তারা সাহস নিয়ে রাস্তায় মিছিল করা, তাদের বন্ধুদের, তাদের শিক্ষার্থীরা, তাদের বিচারের জন্য তারা মাঠে নামছে। তারা মার্চ ফর জাস্টিস দিয়েছে এবং আমরা দেখেছি এরকম একটা শান্তিপূর্ণ র্যালি কিভাবে একের পর এক আমরা। বন্ধুগণ, আমরা রাজনৈতিক দলগুলো এই আন্দোলনকে শুরু থেকে সমর্থন দিয়েছি। Cinematic display, photography master, performance expert, NextG N9. কারণ এই আন্দোলন ন্যায্য আন্দোলন, এই আন্দোলন 18 সালে হয়েছিল, তখন আমরা বলেছি যে আন্দোলন ন্যায্য আন্দোলন এবং এটা আমরা সমর্থন করি। আন্দোলন ছিল সরকার একতরফা তারা বাতিল করেছেন, শুধু বিরক্ত হয়ে পড়েছেন, সেটা নিয়ে স্বীকার করেছেন। তার এই বিরক্তির কত রকম মানে দাম আছে বাংলাদেশের মানুষকে দিতে হচ্ছে। বন্ধুরা, আমরা এইবারের আন্দোলনকে সমর্থন করছি এবং ন্যায্যতার কারণে, এবং আমরা সমর্থন করতে থাকি। আমরা ছাত্রদের পাশে আছি, দেশের জনগণের পাশে আছি। হাসপাতালে হাসপাতালে এই নারকীয় হামলা, আমার কথা বলতে আসলে আমার নিজের ব্যক্তিগতভাবে খুব এখন লজ্জা লাগছে। কারণ আমাদের শিশুরা, আমাদের সন্তানরা আজকে প্রত্যেকটি হাসপাতালে চিকিৎসা নিতে যেতে পারছে না। তাদেরকে সেখানে হামলা করা হচ্ছে অথবা তাদেরকে সেখান থেকে গ্রেফতার করা হচ্ছে। আপনারা সবাই জানেন কিভাবে এই আন্দোলনের সমন্বয়কদেরকে হামলা করা হয়েছে, পুলিশ নির্যাতন করা হয়েছে, এবং তারা যখন হাসপাতালে ভর্তি ছিল সেখান থেকে তাদের তুলে নিয়ে আসা নিরাপত্তার নাম। সম্মানিত দর্শক, বাঙালির হাজার বছরের যে বীরত্বের ইতিহাস, সেই বীরত্বের ইতিহাসে আজকের এই দিনটিতে একটি নতুন মাইল ফলক স্থাপিত হলো। অর্থাৎ আমাদের এই বাংলাদেশে মানে কমপ্লিট লকডাউন, কমপ্লিট শাটডাউন, বা ঠিক কমপ্লিট কি বলবেন, কমপ্লিট হরতাল, হোয়াট এভার মেবি, পরিপূর্ণভাবে সমস্ত মানুষের মন, মস্তিষ্ক, দেহ এবং শক্তির যে পরাকাষ্ঠা, অস্ত্রহীন মানুষের শক্তির পরাকাষ্ঠা, এটি শাসক দলের বিরুদ্ধে এই সময়টিতে এই বাংলার জনগণ যা দেখালো, হাজার বছরের ইতিহাসে এমন ঘটনা কখনোই ঘটেনি। এবং এই যে কমপ্লিট শাটডাউন, সব কিছু বন্ধ, সেই সব কিছু বন্ধের মধ্যে আমাদের স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেরা, মেয়েরা, তাদের সঙ্গে সাধারণ মেহনতি মানুষ, অভিভাবক, এমনকি শিশু, পথশিশু, সকলে মিলে আজকের এই দিনটিতে যে ইতিহাস সৃষ্টি করলো। আমি এই ভিডিওটি করছি কমপ্লিট শাটডাউনের একদম সন্ধ্যা 7:30টার সময়। এখনও সারা বাংলাদেশে বিচ্ছিন্নভাবে সংঘর্ষ চলছে এবং দেশের বেশিরভাগ এলাকা এই আমজনতা, ছাত্র জনতার নিয়ন্ত্রণে। পুলিশ বাহিনী, বিজিবি বাহিনী, ছাত্রলীগ এবং শাসক দলের অন্যান্য যারা সংগঠন, তারা কোনো অবস্থাতেই আজকে সারাদিনে কোথাও পেরে ওঠেনি। এবং এই দিনটি এমনভাবে সফল হবে এটি গতকালের রাত পর্যন্ত যারা ডেকেছিল তারাও ভাবতে পারেনি, সাধারণ জনগণ ভাবতে পারেনি, শাসক পক্ষ ভাবতে পারেনি। এবং এই আজকের দিনটিতে প্রতিটি ক্ষণে ক্ষণে অবস্থার পরিবর্তন হয়েছে। উত্তরাতে পুলিশকে ধাওয়া দিয়েছে, মতিঝিলে হয়তো পুলিশ ধাওয়া দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাউকে ঢুকতে দেওয়া হয়নি, আবার বিকেলবেলা বিশ্ববিদ্যালয়ে সবাই হুড়মুড় করে ঢুকে পড়েছে। চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, রাজশাহী, বরিশাল, মানে কি বলবো, যে ইতিহাস রচিত হয়েছে, 52-র ইতিহাস, 71-এর ইতিহাস, আজকের দিনের এই উজ্জ্বলতার কাছে, বাঙালির বীরত্বের কাছে এটি কি ম্লান হলো সমপর্যায়ে, না আরও এটি অতীতের যে কোনো সংগ্রামের চাইতে গুরুত্বপূর্ণ হয়ে উঠল? ইতিহাস অনাগত দিনে লেখা হবে, অর্থাৎ আগামী দিনে লেখা হবে। যা বলছিলাম, এই দিনটিতে যা ঘটেছে এমন আশ্চর্য ঘটনা আমরা কখনো দেখিনি। পুলিশ কোথাও পিছু হটেছে, কোথাও গণপিটুনি খেয়েছে, কোথাও আহত হয়েছে, বা তারও চাইও মারাত্মক কিছু ঘটনা ঘটেছে। হলিউড সিনেমাতে, বলিউড সিনেমাতে যে ধরনের দৃশ্য আমরা দেখি, ঠিক অনুরূপ দৃশ্য আমরা এই ঢাকা শহরে দেখেছি। বিরাট একটা পুলিশের দঙ্গল গ্রুপ অত্যাচার করতে 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 একটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে যায়, ঢুকে সেখানে গিয়ে কট অফ হয়ে যায়, আটকে পড়ে যায়। হয়তো গোলাবারুদ শেষ, হয়তো লাঠি শেষ, হয়তো সম্মুখ যে যুদ্ধ, সেই যুদ্ধে তারা পরাজিত হয়ে এরপরে তারা আশ্রয় নেয় সে বিশ্ববিদ্যালয়ের একটা জায়গাতে, এবং সেখান থেকে টেলিফোন করে হেলিকপ্টারের মাধ্যমে তারা, অর্থাৎ পুলিশের হেলিকপ্টারে করে তাদেরকে উদ্ধার করা হয়।
এবং সেই গ্রুপের নেতৃত্বে একজন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা ছিলেন বলে অনেকে বলা বলি করছে মানে কি মূলধারার গণমাধ্যম, নাগরিক টেলিভিশন থেকে শুরু করে চ্যানেল 24 এরকম প্রথম শ্রেণীর গণমাধ্যমগুলো এই খবর প্রকাশ করেছে এবং এটি টক অফ দ্য কান্ট্রি। এর বাইরে আমাদের যে বর্ডার সিকিউরিটি ফোর্স বিজিবি, তারা বরিশালে যে অপদস্থের শিকার হয়েছে, পুলিশ যে অপদস্থের শিকার হয়েছে, বিক্ষুব্ধ জনতা যেভাবে রাস্তায় নেমেছে, আমি বেশ কয়েকবার রাস্তায় নেমেছি আজকে দৃশ্য দেখার জন্য, এই ঐতিহাসিক মুহূর্ত দেখার জন্য। অফিসে এসেছি, অফিস থেকে টেলিভিশনে গিয়েছি, চ্যানেল আইতে গিয়েছি টকশো করার জন্য, আবার সেখান থেকে ফিরে এসেছি, তারপর এই পল্টনী এলাকাতে হেঁটেছি। উদিসির ছেলেমেয়েরা, শিল্পীরা গান গাচ্ছে, ছোট ছোট বাচ্চা ছেলেরা টোকায়, তারা ক্যান ভরে ভরে পানি এনে রাস্তায় দাঁড়িয়ে আছে যদি কোনো আন্দোলনকারী ভাই বা বোনের এই পানি দরকার হয়। পুলিশ যদি টিয়ার শেল মারে তাহলে চোখে মুখে পানি দিতে হবে, এই জন্য পানির জার, বোতল, বড় বড় পানির বোতল নিয়ে 5 বছর, 6 বছর, 7 বছরের শিশুরা রাস্তায় দাঁড়িয়ে আছে। বুঝতে পারছেন যে মুক্তিযুদ্ধ কাকে বলে, স্বাধীনতার যুদ্ধ কাকে বলে, অধিকার আদায়ের যুদ্ধ কাকে বলে। এ যুদ্ধে শাসক দল আওয়ামী লীগের সমস্ত দম্ভ তছনছ হয়ে গিয়েছে, অহমিকা মাটির সঙ্গে মিশে গিয়েছে, ভয় এবং আতঙ্ক তাদেরকে একেবারে অক্টোপাসের মতো চেপে ধরেছে। এই 2 দিন আগে তারা যেখানে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো হুঙ্কার দিয়ে ওরা রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি, এসব অকথ্য ভাষায় যেখানে গালাগাল দিয়েছে 3 দিনের মাথায়, এখন আনকন্ডিশনাল একেবারে নাকে খত দিয়ে তাদের সঙ্গে বৈঠক করার জন্য 2 জন মন্ত্রীকে নিয়োগ দেওয়া হয়েছে। কোথায় বৈঠক করবেন? মনে আছে সেই বিখ্যাত শাহ মোয়াজ্জেম সাহেবের কথা, যখন তার কাছে বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছিল এরশাদ জামানাতে, তিনি বলছিলেন কোথায় বৈঠক হবে, 0 পয়েন্টে না গুলিস্তানে। এখন আইনমন্ত্রীর সঙ্গে কোথায় বৈঠক হবে? ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ, জাহাঙ্গীরনগর বন্ধ, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, ছেলেমেয়েরা কেউ হলে নেই, অনেক নেতারা হাসপাতালে, অনেকে ভর্তি, অনেকে নিহত, এই কোটা আন্দোলনের অনেকে নিহত হয়েছেন। বৈঠক আপনি কার সাথে করবেন? কোন রক্তের উপর দিয়ে, কোন শর্তে কারা বৈঠক করতে যাবে আপনাদের সঙ্গে? এই সাহস এই মুহূর্তে কাদের আছে? এই ক্ষমতা, এই হিম্মত এই মুহূর্তে কাদের আছে আপনাদের সঙ্গে বৈঠক করার? আর এখন যে আন্দোলনটি, সেটি কি কেবলই মাত্র এই কোটা সংস্কারের মধ্যে রয়ে গেছে? না, রক্তের বিচার চাই, আমার সন্তানের, আমার ভাইয়ের যে জীবন গেল তার বিচার চাই, আমার রাষ্ট্রের যে সহায় সম্পত্তি নষ্ট হলে বিচার চাই, এবং আমাকে অপমান করা হয়েছে, আমার দেশের জনগণকে অপমান করা হয়েছে, রাজনীতির নামে অপরাজনীতি চালু করে আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়ে আমরা যাদেরকে ক্ষমতা দেইনি তারা নিজেরা নিজেদের ক্ষমতাকে শক্তিশালী ক্ষমতার প্রতিভূ বানিয়ে আমাদের উপর অত্যাচারের স্ট্রিম রোলার চালিয়েছে। সেই বিচার করবে কে? সেই বিষয়ে আলোচনা কে করবে? এই যে জটিল একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই জটিল পরিস্থিতি বিএনপি করেনি, জামাত করেনি। এটি কেবলই মাত্র ছাত্রদের একটি অনুষ্ঠান ছিল, ছাত্রদের একটি আন্দোলন ছিল, চাহিদা ছিল। তো সেটি যখন এমন একটা অবস্থায় চলে গেল, আমাদের সন্তানেরা আরতি জানালো সকল সাধারণ মানুষের কাছে, নেমে আসুন। রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আমরা বিএনপি, জামাত কোনো কিছু চিনি না, আওয়ামী লীগও চিনি না। আমাদের এই আন্দোলনে যারা সমবেতী তারা সবাই রাজপথে নামুন। সবাই রাজপথে নেমে গেছে। এখন আপনি কি বিএনপির সঙ্গে বসবেন, হেফাজতের সঙ্গে বসবেন, চরমনের সঙ্গে বসবেন, ছাত্রদের সঙ্গে বসবেন, নাকি কার সঙ্গে বসবেন? এখন তো কেবলই মাত্র ছাত্রদের দাবি নয়, আর অনেকের দাবি, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে দাবির সেই পরিমাণটা অনেক অনেক বেশি। ফলে এই যে কমপ্লিট শাটডাউন, এই কমপ্লিট শাটডাউন ইতিহাস আজকের দিনে তৈরি করলো, এবং আজকের দিনে যে সকল ঘটনা একটার পর একটা পরম্পরায় ঘটল, এই দায় অ্যাবসলিউটলি এই বর্তমান রেজিমের উপর, এবং তাদেরকে সেই দায়িত্ব নিয়ে আজকের দিনের যত অপরাধ, সে অপরাধের শাস্তি তাদেরকে পেতে হবে। এ দায় না মিটিয়ে তারা যেতে পারবে না, এবং সেটা কিভাবে হবে আমরা কেউ জানি না। অতীতে এরকম যখন একটা পরিস্থিতি হয়, যখন সব কিছু নিয়ন্ত্রণ হয়ে যায় পড়ে, তখন সেখানে নিষ্পত্তি বলতে একেবারে একটি গ্রুপ ধ্বংস হয়ে যায়, তার উপর একটি নতুন শস্য, নতুন বৃক্ষ, নতুন ফসল সেখানে রোপিত হয়। তো কাজেই যে পাপ, যে অপরাধ, যে অন্যায়, যে জুলুম এই জমিনে চলেছে, আগে সেইগুলোর সমাপ্তি হতে হবে। তারপর ওখান থেকে নতুন চারা গজাবে, নতুন ফুল, নতুন ফল মানে সেখান থেকে বের হয়ে আসবে। আর হ্যাঁ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এবং যে ভিডিওগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব সেই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের সেই মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমাদের এই চ্যানেলে যদি এ ধরনের নিত্য নতুন আপডেটগুলো প্রতিনিয়ত দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।